হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ তোমাদের জন্য কলকাতার টপ 10 হাসপাতালের ভিতর একটি হাসপাতালে কিন্তু স্টাফ নার্সের জবের খোঁজ নিয়ে চলে এসেছি। এখানে শুধুমাত্র স্টাফ নার্সই নয়, স্টাফ নার্স ছাড়াও আরও বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে। তো যারা যারা এখনও জবের খোঁজ করছো তারা ভিডিওটা কোনো মতে স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু কোনো পয়েন্ট বুঝতে পারবে না। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কি কি পদে নিয়োগ হচ্ছে, তোমাদের স্যালারি স্কেল কি রাখা হয়েছে, কবে থেকে জয়েনিং হবে, A to Z সব রকম তথ্য রয়েছে এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সব হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমাদের সব বন্ধুরাও এই জবে, যারা এখনও চ্যানেলে নতুন, এইরকম প্রতিনিয়ত নার্সিং বা অন্য যে কোনো চাকরির খবরের আপডেট পেতে ও ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ও ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যাবে। তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ যে কলকাতার যে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট CNCI কলকাতা, এখানে কিন্তু তোমাদের অফলাইন মোডে কিন্তু একটি ফর্মের ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে স্টাফ নার্স সহ আরও বিভিন্ন রকম পদ আছে। তো সব পদে কিন্তু তোমাদের নিয়োগ চলছে। এখানে তোমাদের ফুল ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি এবং কিভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে সেই পদ্ধতিও দেখিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটি কোনো মতে স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু কোনো পয়েন্ট বুঝতে পারবে না। স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটি দেখে যাও, তাহলে কিন্তু তোমরা সমস্ত পদ্ধতিটি বুঝতে পারবে। আমরা সরাসরি লাইনটি কিভাবে ফিল আপ করবে দেখে নাও, তার সঙ্গে কি কি ডকুমেন্টস দেবে যাবতীয় তথ্য রয়েছে ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের যে রিসেন্ট কালার সাইজ পাসপোর্ট ফটোগ্রাফ, সেই পাসপোর্ট ফটোগ্রাফ তোমাদেরকে এখানে অ্যাটাচ করতে হবে। তারপর তোমরা কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো আমি পোস্টগুলো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা দেখে নাও। স্টাফ নার্স হলে তোমরা এখানে স্টাফ নার্স উল্লেখ করে দেবে যে স্টাফ নার্স পদের জন্য তোমরা অ্যাপ্লাই করছো। আশা করি বুঝতে পেরেছো। তারপর তোমার যে ফুল নেম, সে ক্যান্ডিডেট নেম এখানে তোমরা উল্লেখ করবে। তোমরা মিস্টার হলে মিস্টার, মিসেস হলে মিসেস এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমার যে ফাদার্স নেম, সে ফাদার্স নেম ক্যাপিটাল লেটারে তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমাদের যে এখানে ডেট অফ বার্থের ডেট, মান্থ, এখানে ইয়ার ঠিকঠাকভাবে উল্লেখ করবে। তোমাদের মাধ্যমিকের যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস দেখে তোমরা তোমাদের এখানে ডেট অফ বার্থটা ঠিকঠাকভাবে উল্লেখ করবে। তারপর তোমাদের যে আধার নাম্বার, সে আধার নাম্বার তোমরা এখানে পুট করবে। এটা কিন্তু কম্পালসারি, মাস্ট দিতেই হবে। তারপর তোমাদের যে এমপ্লয় স্টেট ইন্স্যুরেন্স নাম্বার, এটা যদি তোমাদের থেকে থাকে তাহলে দেবে, নাহলে কোনো দেওয়ার দরকার নেই। দেখো এই প্যানই উল্লেখ করা আছে। তারপর তোমাদের যে প্যান নাম্বার, সে প্যান নাম্বার এখানে উল্লেখ করতে হবে, এটাও কিন্তু কম্পালসারি। তারপর তোমাদের যে ক্যাটাগরি, সে ক্যাটাগরি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তোমরা যদি জেনারেল হও জেনারেল, ওবিসি হলে ওবিসি, এসসি এসটি ইডব্লিউএস যে ক্যাটাগরির ভিতরে হও তোমরা সেই ক্যাটাগরি উল্লেখ করে নেবে। তারপর তোমাদের যে ম্যারিটাল স্ট্যাটাস, সেই ম্যারিটাল স্ট্যাটাস তোমরা উল্লেখ করবে। ম্যারিড হলে ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমাদের যে ন্যাশনালিটি, সেই ন্যাশনালিটি তোমরা এখানে উল্লেখ করে দেবে। যারা আমরা ধরো ইন্ডিয়া থেকে করছি, আমরা এখানে ইন্ডিয়া উল্লেখ করে দেবো। তারপর আমাদের যে রিলিজিয়ন, সেই রিলিজিয়ন আমরা এখানে উল্লেখ করে দেবো। হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম, শিখ হলে শিখ, তুমি যে ক্যাটাগরির যে রিলিজিয়নের ভিতরেই হও সেই রিলিজিয়ন তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস, সে পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা এখানে ঠিকঠাকভাবে ফিল করে নেবে। মানে ভিলেজ, পোস্ট, ঠিক আছে, যাবতীয় তথ্য, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পিন নাম্বার, যাবতীয় সব তথ্য কিন্তু এখানে ঠিকঠাকভাবে দেবে। তারপর তোমরা যে সিটিং থেকে বিলং করছো সেই সিটির নাম এখানে উল্লেখ করবে এবং তোমাদের যে স্টেট, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল তাহলে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা থেকে হলে ত্রিপুরা, যে স্টেট থেকে তোমরা বিলং করছো সেই স্টেটের নাম এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমার স্টেটের যে পিনকোড, সেই পিনকোড তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমাদের যে করসপন্ডেন্ট অ্যাড্রেস আছে সেই করসপন্ডেন্ট অ্যাড্রেস তোমরা এখানে উল্লেখ করে দেবে। কারো যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর করসপন্ডেন্ট অ্যাড্রেস একই হয় তখন তোমরা এখানে ডু উল্লেখ করে দেবে। আশা করি বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা। তারপর তোমাদের যে ভ্যালিড ইমেল আইডি, সেই ভ্যালিড ইমেল আইডি তোমরা এখানে ঠিকঠাকভাবে উল্লেখ করবে। ক্যাপিটাল লেটারে ঠিকঠাকভাবে ভ্যালিড ইমেল আইডি উল্লেখ করবে এবং তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবে। প্লাস তোমাদের অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার, কোনো গার্জিয়ানের নাম্বার তোমরা এখানে উল্লেখ করে রাখবে। তারপর তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন আছে সেই এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা এখানে ঠিকঠাকভাবে ফিল করে নেবে। মানে মাধ্যমিক পাসে যে সব ডিটেলস আছে, মাধ্যমিক পাস কোন বোর্ড থেকে পাস করেছো, কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো, সেটা এখানে ঠিকঠাকভাবে উল্লেখ করে নেবে। তারপর কোন ইয়ার অফ পাসিং, মানে কত সালে তুমি মাধ্যমিক পাস করেছো সেটাও উল্লেখ করবে। টোটাল কত নাম্বারে তুমি পরীক্ষা দিয়েছিলে, কত পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো, A to Z সব কিছু উল্লেখ করে নেবে। ঠিক মাধ্যমিকের মতন উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, যদি ডিপ্লোমা থেকে থাকে, এখানে গ্র্যাজুয়েশন বলতে যাদের ধরো নার্সিং ডিপার্টমেন্টের জন্য ফিল আপ করবে তারা কিন্তু বিএসসি নার্সিং এখানে উল্লেখ করে দেবে। বিএসসি নার্সিং, জিএনএম হলে তোমাদের এই ডিপ্লোমাতে জিএনএম উল্লেখ করবে।
ঠিক আছে। তারপর আদার্স যেসব অন্যান্য পোস্টের জন্য আছে তাদের কিন্তু অনার্স লাগছে বা গ্র্যাজুয়েশন লাগছে, তারা তখন এই গ্র্যাজুয়েশন ফর্মটা ঠিকঠাকভাবে ফিল আপ করবে। তারপর আরও যদি কারো আদার্স কোয়ালিফিকেশন থেকে থাকে সে এখানে আদার্স কোয়ালিফিকেশন উল্লেখ করে দেবে, ঠিক আছে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যাদের যেটা আছে সে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমরা এখানে ঠিকঠাকভাবে উল্লেখ করবে, কোথা থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা পেয়েছো, যে জায়গায় কাজ করে পেয়েছো সেই অর্গানাইজেশনের নাম এখানে উল্লেখ করবে, ঠিক আছে। এই কোন পোস্টে কাজ করেছে সেই পোস্টের নাম এখানে উল্লেখ করবে, কত থেকে কত পর্যন্ত তুমি যে এক্সপিরিয়েন্সটা তোমার কাউন্ট হয়েছে সেই জয়েনিং ডেট থেকে ডিসচার্জ ডেট সবটা কিন্তু ঠিকঠাকভাবে উল্লেখ করবে। যে জায়গায় তোমাদের এক্সপিরিয়েন্স থাকবে তটা এক্সপিরিয়েন্স ফর্ম তুমি ঠিকঠাকভাবে ফিল করবে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর তোমাদের টোটাল ইয়ার অফ এক্সপিরিয়েন্স মানে টোটাল কত বছরের এক্সপিরিয়েন্স তোমার আছে, কারো ধরো অনেক বছর এক্সপিরিয়েন্স থাকতেও পারে, টোটাল ওই ইয়ার অফ এক্সপিরিয়েন্স তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমরা এখানে রেফারেন্স নাম উল্লেখ করবে, মানে যেখানে তুমি কাজ করছো সেইখানে তোমাকে চেনে যে তুমি এখানে একজন কাজ করছো সেরকম ব্যক্তি, মানে তোমার এইচআর হতে পারে, তোমার কোনো সিনিয়র হতে পারে, তোমার জুনিয়র হতে পারে, যে তোমাকে চিনে সেরকম রেফারেন্স দেয়া দুটো ব্যক্তির নাম তোমরা এখানে উল্লেখ করবে, ঠিক আছে। তাদের অ্যাড্রেস দিবে, তাদের কন্ট্যাক্ট নাম্বার দেবে। এটা দেওয়ার কারণ একটাই, কারণ তোমাকে যে নতুন জায়গায় তুমি জয়েন করবে সেখানে তোমার পুরোনো জায়গা থেকে একটা ভেরিফিকেশন নেবে যে তুমি এখানে জেনুইন ভাবে কাজ করো কিনা, কাজে কোনো ডিস্টার্ব আছে কিনা, তুমি মানে জানি চিনি অ্যাকচুয়ালি ব্যাপারটা, জানি চিনি ব্যাপারটা তোমাকে এখান থেকে কালেক্ট করবে, সেই জন্য তোমরা রেফারেন্স ঠিকঠাক ভাবে উল্লেখ করে রাখবে। তারপর তোমাদের যে ল্যাঙ্গুয়েজ, সে ল্যাঙ্গুয়েজ তোমরা এখানে সিলেক্ট করবে যে তুমি কি কি ল্যাঙ্গুয়েজ পারো। ধরো এখানে বাংলা উল্লেখ করলে, ঠিক আছে, এখানে ইংলিশ উল্লেখ করলে, এখানে হিন্দি উল্লেখ করলে, আমি সাপোজ দেখাচ্ছি, তোমার ধরো আরো ল্যাঙ্গুয়েজ জানা আছে, তার ভিতরে তুমি ধরো বাংলা রিড করতে পারো, স্পিক করতে পারো, রাইট করতে পারো, তুমি ধরো ইংলিশ বলতে পারো না, ঠিক আছে, শুধু লিখতে পারো পড়তে পারো, হিন্দি তুমি লিখতে পারো পড়তে পারো বলতে পারো, করে দিলে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তারপর তোমাদের কোন কোন ডকুমেন্টস গুলো সঙ্গে অ্যাটাচ করতে হবে সেগুলো একটু দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে এই ফর্মটার সাথে এই ডকুমেন্টস গুলো অ্যাটাচ করতে হবে। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদেরকে অ্যাটাচ করতে হচ্ছে, তোমাদের 10th সার্টিফিকেট, 10th ক্লাসের সার্টিফিকেট প্লাস বার্থ সার্টিফিকেট, মানে যেটা থাকবে, মানে যেটাতে তোমার ডেট অফ বার্থ উল্লেখ করা থাকবে সেরকম একটা সার্টিফিকেট তোমাদেরকে উল্লেখ করতে হবে। এবং তোমাদের যে কাস্ট সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেট উল্লেখ করতে হবে যদি তুমি জেনারেল ছাড়া অন্য কোনো কাস্টের হয়ে থাকো। এখানে দেখো ইফ এনি উল্লেখ করা আছে, জেনারেল ছাড়া অন্য কোনো কাস্ট থাকলে কাস্ট সার্টিফিকেট দিতে হবে, জেনারেলতে কাস্ট সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই। এখানে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমাদের যে প্যান কার্ড, সেই প্যান কার্ডের এক কপি জেরক্স দেবে, আধার কার্ডের এক কপি জেরক্স দেবে। আর তোমাদের যে ইএসআই কার্ড যদি থেকে থাকে, দেখো এখানে লেখা আছে প্রিভিয়াস এমপ্লয় অফ অ্যাপ্লিকেবল, যদি থেকে থাকে ইএসআই কার্ড, সেই ইএসআই কার্ড তোমরা এখানে পুট করে দেবে। তারপর তোমাদের যে সিগনেচার, সেই সিগনেচার কারেন্ট লেটারে তোমরা এখানে উল্লেখ করবে উইথ ডেট। আশা করি তোমরা ফর্মটি ডিটেলস সম্পর্কে বুঝতে পেরেছো। এবারে চলো কি কি পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে পুরো পদ্ধতিটা দেখিয়ে দিই। তোরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু এটা ওয়ার্ক অফ ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে প্রসেসিংটা করানো হবে। সেই জন্য তোমাদেরকে কিন্তু 29/5/2025 তারিখে দুপুর 10টা থেকে 12টার মধ্যে তোমাদের কিন্তু পৌঁছে যেতে হবে, মানে এটা রিপোর্টিং টাইম, তার আগে কিন্তু তোমাদেরকে ওখানে উপস্থিত থাকতে হবে। এই সময় কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রসেস হয়ে যাবে। তো 29 তারিখ তোমরা 10টা থেকে দুপুর 12টার মধ্যে ওখানে পৌঁছে যাবে। যে জায়গায় পৌঁছাবে সেটার অ্যাড্রেসটা তোমরা একটু নোট ডাউন করে রাখো, যে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, নিউ টাউন ক্যাম্পাস, ঠিক আছে, রাজারহাট, ঠিক আছে। তোমাদের যে পিনকোড হচ্ছে 700160। আশা করি তোমরা অ্যাড্রেসটা বুঝতে পেরেছো এবং অ্যাড্রেসটা নোট ডাউন করে রাখো এবং ডেট টাইমটা তোমরা নোট ডাউন করে রাখো। তারপর চলো তোমাদের কি কি ভ্যাকেন্সি, মানে কোন কোন পোস্টে ভ্যাকেন্সিগুলো আছে সেটা দেখে নাও। তোমাদের এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের কিন্তু ওয়ার্ডে নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে তোমাদের যে পোস্ট, সেই পোস্ট থাকছে তোমাদের পেশেন্ট কেয়ার, ঠিক আছে। এখানে কিন্তু টোটাল 3টা পোস্ট আছে। এখানে তোমাদের ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, তার সঙ্গে 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়ার্ড কাজের উপর, ঠিক আছে। এখানে তোমাদের স্যালারি রাখা হয়েছে মান্থলি 18,462 টাকা। তারপর তোমাদের দেখতেই পাচ্ছ যে আইটি ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। হাসপাতালে আইটি ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে, নেটওয়ার্ক সাপোর্ট এক্সিকিউটিভ পদে তোমাদের নিয়োগ করা হবে। এখানে কিন্তু একটা পোস্ট আছে, এই পোস্টের জন্য তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে যে ব্যাচেলার ডিগ্রি অফ সায়েন্স কম্পিউটার সায়েন্সের উপর, ঠিক আছে। এবং তোমার 30,000 টাকা পার মান্থ তোমাদেরকে এখানে স্যালারি দেওয়া হচ্ছে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমার একটা ওয়ার্ড পদে নিয়োগ হচ্ছে। এই ওয়ার্ডটা কিন্তু ক্লিনিক্যাল ফার্মাসিস্ট ওয়ার্ড। তো ফর্মে যখন তোমরা লিখবে তখন এই ওয়ার্ডের পরে ব্র্যাকেটে কিন্তু ক্লিনিক্যাল ফার্মাসিস্ট ওয়ার্ডের জন্য যে তোমরা অ্যাপ্লাই করছো এটা কিন্তু উল্লেখ করে দেবে। এখানে দেখতে পাচ্ছ টোটাল তোমাদের একটা পদ আছে, এটাতে কিন্তু বি ফার্ম পড়া থাকতে হবে, সঙ্গে তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এখানে কিন্তু তোমাদের স্যালারি রাখা হয়েছে 40,000 টাকা।
তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে হাসপাতাল পদে কিন্তু নিয়োগ হচ্ছে, কিন্তু মানে পোস্ট হচ্ছে টেলিফোন অপারেটর। এখানে কিন্তু একটি পোস্ট আছে, এখানের জন্য তোমাদেরকে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, তার সঙ্গে তোমাদের যে টেলিফোন অপারেটর জবের জন্য তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং লেখকদের ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়ে থাকতে হবে। এখানে তোমাদের স্যালারি রাখা হয়েছে 21,500 টাকা। তারপর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দেখো হাজরা ক্যাম্পাসে তোমাদের নিয়োগ হবে, হাজরা ক্যাম্পাসে তোমাদের নিয়োগ হচ্ছে। এটা কিন্তু তোমাদের যে ইনফেকশন কন্ট্রোল নার্স এই পদে তোমাদের নিয়োগ হচ্ছে। এখানে তোমাদের ভ্যাকেন্সি আছে একটা, তোমরা কিন্তু এখানে বিএসসি নার্সিং হয়ে থাকতে হবে এবং তোমাদের 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেটা কিন্তু আবার এনএবিএইচ হাসপাতাল থেকে। ঠিক আছে, এনএবিএইচ হাসপাতালের আন্ডারে তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে কিন্তু স্যালারি তোমাদের রাখা হয়েছে 35,000 টাকা। দেখতে পাচ্ছ স্যালারি স্কেলটা কতটা হাই রাখা হয়েছে। ঠিক আছে, তারপর তোমরা দেখতে পাচ্ছ আইটি পদে নিয়োগ আছে, এখানে আইটি এক্সিকিউটিভ পদে তোমরা নিয়োগ করবে। এখানেও একটি পোস্ট আছে, এটার জন্য তোমাদের বিটেক পাস হয়ে থাকতে হবে বা তোমাদের বিএসসি যে পড়া থাকতে হবে সিএস এর উপর। ঠিক আছে, এখানে তোমাদের স্যালারি রাখা হয়েছে 28,000 টাকা। এখানে মানে ফর্মটির ডিটেলস এবং ফর্ম ফিল আপ সম্পূর্ণ জানতে পেরেছো। এরপর তোমাদের ওয়ার্কিং ইন্টারভিউর ভেন্যুটাও তোমরা দেখে নিয়েছো এবং নোট ডাউন করে নাও। চলো এরপর তোমাদের সিলেকশন প্রসেসটাও পুরো ভালোভাবে দেখিয়ে দিই। তোমরা এখানে আরেকটা জিনিস দেখো, তোমাদের কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে তোমাদের হাউ টু অ্যাপ্লাই, তোমরা একটু দেখে নাও। দেখো এখানে দেওয়া আছে যে তোমরা হচ্ছে এসসি এসটি হলে তোমাদেরকে কিন্তু কোনোরূপ ফিস দিতে হচ্ছে না, কিন্তু তোমরা এসসি এসটি ছাড়া, এসসি এসটি পিডাব্লিউ ছাড়া তোমরা যদি অন্য কোনো ক্যাটাগরির ভিতরে পড়ো তোমাদেরকে কিন্তু 295 টাকার একটা ডিমান্ড ড্রাফট কাটাতে হবে। তোমরা ডিমান্ড ড্রাফটটা কাটাবে এই ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার কনসোল্ড ইন্ডিয়া লিমিটেড নয়দা এর উপর। ঠিক আছে, মানে ব্যাংকে যেয়ে তোমরা প্রসেসিং করাবে যে আমরা ডিমান্ড ড্রাফট কাটাবো, ডিমান্ড ড্রাফটের অ্যাড্রেস হচ্ছে এটা থাকছে। এটা দেখো তোমাদের এখানে উল্লেখ করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও যে যে ফর্মটা তোমরা সাবমিট করবে যখন ইন্টারভিউর দিন, ঠিক আছে, সেই দিন তোমরা যখন সাবমিট করবে তখন কিন্তু এই ডিমান্ড ড্রাফটের কপিটাও কিন্তু তোমাদেরকে তার সঙ্গে অ্যাটাচ করতে হবে। তোমরা একটু ভালো করে পড়ে আশা করি তোমরা ফর্মটি ডিটেলসে জানতে পেরেছো এবং ফর্ম ফিল আপের সঠিক পদ্ধতিও জানতে পেরেছো। এরপরেও যদি কারো কোনোরূপ সমস্যা হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থেকেও এখানে ফর্মটির পিডিএফটা প্রোভাইড করা থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। এছাড়া তোমরা অনলাইন আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, এখানে নিত্য নতুন নার্সিং চাকরির সমস্ত রকম আপডেট দেওয়া হয় এবং ফর্ম ফিল আপের সঠিক পদ্ধতিও দেখানো হয়। টাটা।